প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় পিসিওএস ও বন্ধ্যাত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মাহিন রহমান 1976 সালের জুলাই মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজের অবস অ্যান্ড গাইনি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আপনাকে ধন্যবাদ। ম্যাডাম, পিসিওএস ও বন্ধ্যাত্ব, একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে পিসিওএস এর সাথে বন্ধ্যাত্বের আসলে কি সম্পর্ক রয়েছে? পিসিওএস এর সাথে বন্ধ্যাত্বের সম্পর্ক আছে। আসলে আমাদের কাছে যখন কোনো রোগী আসে, দেখা যায় গর্ভকালীন সময়ের যে রোগীগুলো আমাদের কাছে আসে তারা কিন্তু অনেকাংশে দেখা যায় যে বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে আমাদের কাছে প্রথম আসে। যখন আমরা তার ইনফার্টিলিটি ওয়ার্কআপ করতে চাই তখন গিয়ে দেখি যে তার কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে অথবা তার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে। আর যখন এই ওয়ার্কআপগুলি করি বন্ধ্যাত্বের কথা তারা যখন জিজ্ঞেস করে তারা আতঙ্কিত হয়ে যায় যে আমি কি তাহলে আর কখনো মা হতে পারবো না। তখন তাদেরকে আমরা আশার একটা বাণী দিই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ যদি তোমার হয়ে থাকে তাহলে বরং তোমার বন্ধ্যাত্বের চিকিৎসাটা আরও সহজতর হবে, কারণ এর চিকিৎসাটা আছে এবং এটা দিলেই দেখা যায় যে তারা মা হতে পারে। পিসিওএস এবং পিসিওডি দুটি বিষয় সম্পর্কে একটু আপনার কাছ থেকে আমরা জানবো। পিসিওএস একটা সিনড্রোম আর পিসিওডি হচ্ছে ওভারি ডিসঅর্ডার। দুটো প্রায় সমার্থক শব্দ, কিন্তু তারপরে দুটার ভিতরে কিছুটা পার্থক্য আছে। পিসিওডিটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা হচ্ছে ওভারির একটা ডিজিজ। এটা অনেকে মনে করে যে এটা একটা ওভারির সিস্ট অথবা ওভারির কোনো টিউমার। সাধারণত পেশেন্টরা আমাদের কাছে আতঙ্কিত হয়ে এসে বলে যে আমার তো সিস্ট হয়েছে, এটা অপারেশন করতে হবে, কিন্তু বস্তুত কিন্তু তা না। এটা আসলে পলিসিস্টিক, মানে বহু সিস্টিকের মতো লেশন তার ওভারির গায়ে হয়, যেটা একটা আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংস। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যখন হয় তখন এই বিষয়টা থাকে, তাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা থাকে, তার সাথে আরও 3টা বিষয়ের মধ্যে থেকে 2টা থাকতে হয়। যেমন একটা হচ্ছে তার ওভারিটা ঠিকমতো কাজ করে না, যেটা আমরা ডিম্বাশয় বলি। ডিম্বাশয়ের কাজ হচ্ছে একটা ওভারি থেকে তার হচ্ছে একটা পরিপক্ক ডিম্বাণু তৈরি করা, সেটা তার ঠিকমতো কাজ করে না। তার সাথে থাকে তার কিছু হরমোনাল ইমব্যালেন্স, তার সাথে হরমোনাল ইমব্যালেন্সের সাথে দেখা যায় কিছু পুরুষালী হরমোনের আধিক্য, এবং এর পাশাপাশি থাকে কিছু মেটাবলিক ডিসঅর্ডার, যার কারণে সে বেশ মুটিয়ে যায়। যখন এই 3টি সমন্বয়ের মধ্যে 2টি থাকে তখনই আমরা তাকে বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। দুটির ক্ষেত্রে আসলে কোনো লক্ষণ উপসর্গের তারতম্য রয়েছে কিনা? বস্তুত পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা, সেটা বললাম তো আমি, আলট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংস। পেশেন্ট হয়তো অন্য কোনো কারণে গেছে, তলপেটে একটু ব্যথা করতে গিয়ে দেখলো যে তার আলট্রাসোনোতে চলে এসেছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা, সেখানে লক্ষণে অনেকগুলো তারতম্য আছে, অনেকগুলো লক্ষণ নিয়ে তারা আমাদের কাছে আসে। প্রথমতই তারা আমাদের কাছে আসে হচ্ছে তাদের মাসিকের অনিয়মিত মাসিক নিয়ে। প্রধানত তারা আমাদের কাছে এসে বলে যে ম্যাডাম আমার প্রথম দিকে মাসিক হচ্ছিল, কিন্তু পরের দিকে দেখা যায় যে মাসিকটা দেরি করে করে হচ্ছে, এবং পরের দিকে 2 মাস 3 মাস পর পর গিয়ে মাসিক হচ্ছে এবং এখন থামছে না। এই সমস্যাটা নিয়ে প্রধানত তারা আসে। এরপর তারা আসে আমাদের কাছে হচ্ছে তাদের হরমোনাল ডিসঅর্ডার, যেটা দেখা যায় যে তাদের ওভুলেশন না হচ্ছে এবং পুরুষালী হরমোন বেশি হয়ে যাওয়ার জন্য তাদের মুখের মধ্যে অবাঞ্ছিত লোম, তাদের শরীরে গায়ে কালো ছোপ ছোপ দাগ, এই ধরনের কিছু সমস্যা নিয়ে আসে। তার পাশাপাশি কিশোরী বয়সের মেয়েরা আমাদের কাছে আসে, তাদের সৌন্দর্যটা তখন সচেতনতা হচ্ছে, তারা এসে বলে যে মুখের মধ্যে অনেক পিম্পলস, মুখটা তেলতেলে হয়ে থাকছে, মুটিয়ে যাচ্ছে। এই মুটিয়ে যাওয়াটা আবার মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে পড়ে। তো এই সমস্যাগুলো নিয়ে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আসে। আর পাশাপাশি দেখা যায় যে যারা গর্ভ নিতে চাচ্ছে তারা এসে বলে যে ম্যাডাম আমার বাচ্চা হচ্ছে না, তো আমি এর ক্ষেত্রে কি করতে পারি। তখন আমরা যখন করি কাজ, ওয়ার্কআপ করি, তখন দেখি যে তার হয়তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে। পিসিওএস এর পেছনে আসলে কোন কোন কারণগুলো মূলত দায়ী? পিসিওএস এর পিছনে যদি প্রধানত কারণ বলতে চাই, দুটার সাথে একসাথে করে বলি, পিসিওডি এবং পিসিওএস, দুটার ক্ষেত্রেই প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাদের যে অনিয়মতান্ত্রিক জীবনধারা, সেটা আমাদের লাইফস্টাইলটা আসলে এখন আর আগের মতো নাই। আমাদের লাইফস্টাইলে অনেক স্ট্রেস, মানসিক চাপ
এই জিনিসগুলো যখন চলে আসে, আমাদের খাদ্যাভ্যাসটা সেই ব্যালেন্স ডায়েটটা আমরা নেই না, অনেক ফাস্টফুড খেতে অভ্যস্ত হয়ে গেছি। এই জিনিসগুলোর কারণে দেখা যায় যে পিসিওএস প্রথমত হয়ে থাকে। এছাড়াও পিসিওএস কিন্তু জেনেটিক কারণেও হয়, দেখা যায় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর, এই সমস্ত কারণেও পিসিওএস হতে পারে। তো এই বিষয়গুলো যদি মাথায় রাখি তাহলে আমরা আমাদের পেশেন্টকে বলি যে আপনাদের এই কারণগুলোর কারণে হচ্ছে এটা হচ্ছে, এবং তখন পেশেন্টরা বুঝতে পারে যে হ্যাঁ হয়তো আমার মা, খালা, বোন এদেরও ছিল, এরাও এই ধরনের সমস্যার কথা বলেছে, হ্যাঁ আমারও এখন এরকম হচ্ছে। পারিবারিক ইতিহাসের সাথে পিসিওএস এবং পিসিওডি এর সম্পর্ক রয়েছে কিনা? পারিবারিক ইতিহাসের সাথে মেইনলি যেটা বললাম যে সিনড্রোম, যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তার সম্পর্ক আছে। বললাম যে জেনেটিক ফ্যাক্টর আছে, জেনেটিক ফ্যাক্টরে অনেকগুলো জিনের মিউটেশন হয়ে যায়, এর কারণগতভাবেই কিন্তু মেটাবলিক ডিসঅর্ডার হয়। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অবশ্যই পারিবারিকভাবে বা জেনেটিক কজের জন্য মানে এর কারণে দায়ী। আর কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটা যে কোনো মেয়ের যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে, তার ওভারি যে কোনো সময় পলিসিস্টিক হয়ে বসে থাকতে পারে। এটার সাথে তেমনভাবে কিন্তু জেনেটিক সম্পর্ক নাই, এটা মেইনলি হচ্ছে লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের জন্য। রোগীরা যখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হন তখন আসলে কোন কোন সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে আসেন? একটা হচ্ছে মাসিকে অনিয়মিত ভাব, তার সাথে সাথে হচ্ছে হার্সুটিজম, যেগুলি হচ্ছে মুখের মধ্যে ব্রণ, তার গায়ে হচ্ছে লোম, অবাঞ্ছিত লোম, এগুলোর সাথে সাথে ঘাড় কালো হয়ে যাওয়া, তার সাথে সাথে বেশ মুটিয়ে যাওয়া। এই মুটিয়ে যাওয়ার সমস্যা নিয়ে অনেকেই আসে আমাদের কাছে যে আমি এত খাদ্য মানে কন্ট্রোল করছি, ডায়েটিশিয়ান দেখাচ্ছি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে আমি বেশ মোটা হয়ে যাচ্ছি। তো এই সমস্যাগুলো নিয়ে আসে। আর যেটা আমাদের আজকের বিষয় সেটা হচ্ছে বন্ধ্যাত্ব, এই বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে কিন্তু আসে আমাদের কাছে। তাদের কমপ্লেনের বিষয়গুলো কি থাকে, কিংবা আপনাদের কাছে আসলে কোন বিষয়গুলো তুলে ধরেন একেবারে প্রাথমিক পর্যায়ে? বন্ধ্যাত্বের বিষয়টা নিয়ে যখন আসে, আসলে সত্যি কথা বলতে কি এখানে একটু বন্ধ্যাত্ব সম্পর্কে বলতে হবে। দেখা যায় যে একটা মানে দম্পতি তারা যখন 1 বছর শারীরিক সম্পর্ক করছে এবং জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা থাকছে না, তারপরও তারা হচ্ছে গর্ভধারণ করতে পারছে না, তখনই কিন্তু তারা আমাদের শরণাপন্ন হয়, এসে বলে যে আমার কেন সন্তান হচ্ছে না। তো আমরা সাধারণত ছেলে এবং মেয়ে দুপক্ষকেই হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখি। তো মেয়েদের ক্ষেত্রে আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি তখন দেখি যে তার ওভুলেশন হচ্ছে না, এবং ওভুলেশন না হওয়ার পিছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলতে পারি যে প্রধান কারণ হচ্ছে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যার কারণে অ্যানোভুলেশন হয়, অর্থাৎ ডিমটা ফুটে না। প্রত্যেক মাসিক চক্র যে হচ্ছে মধ্য মাসিকে একটি পরিপক্ক ডিম বের হয়ে আসবে, এবং তারপরে তার দাম্পত্য জীবনে যদি সে থাকে তাহলে নিষিক্ত হবে এবং সে সন্তান ধারণ করতে পারবে, সেই সম্ভাবনাটা তার থাকে না, যেহেতু এই সময় অনেকগুলি ছোট 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 ডিম অপরিপক্ক অবস্থায় এবং অকার্যকর অবস্থায় হচ্ছে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা করানো হয়ে থাকে যখন আপনাদের কাছে শরণাপন্ন হচ্ছেন তারা? প্রথমত যেটা করি গাইনির ক্ষেত্রে সেটা সবার আগে আলট্রাসোনোগ্রাফি করি। প্রথমে একটা পেশেন্টের যখন আমরা ইতিহাসটা শুনি বা হিস্ট্রি নেই, তার ক্লিনিক্যাল এক্সামিনেশনটা যখন করি, তাকে দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তার হয়তো বিএমআইটা বেশি, বিএমআই মানে তার ওজনটা তার শরীরের লম্বার তুলনায় হয়তো দেখা যাচ্ছে বেশি। তার সাথে সাথে তার দেখা যায় যে শরীরের মুখের মধ্যে একটু পুরুষালী ধাঁচের কিছু হচ্ছে পশমের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, যে হয়তো ঠোঁটের উপরে বা ছেলেতে যেসব জায়গায় দাঁড়িয়ে থাকে সেখানে, সেসব জায়গায় যখন আমি জিজ্ঞেস করি যে আপনার শরীরে অন্য কোথাও লোমের সমস্যা আছে, সে কিন্তু বলে যে হ্যাঁ আমার বুকে পিঠে একটু বেশি পশম আছে বা আমার নাভির নিচের দিক থেকে একটু বেশি পশম আছে, এই কথাগুলো সে আমাকে জানায়। তো এই যখন সমস্যাগুলি থাকে তখন আমরা তাকে আলট্রাসোনোগ্রাফি করতে দিই, এবং তখন দেখা যায় যে তার ওভারিটা বেশ বড় হয়ে আছে এবং সেই ওভারির ভিতরে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা আছে। আর এর পাশাপাশি আমরা তাকে আরও কিছু করি, কারণ একটা বন্ধ্যাত্বের ওয়ার্কআপে আমাদের কিছু হরমোন করতে হয়, যেমন থাইরয়েডের হরমোনগুলি করতে হয়, তার প্রোল্যাকটিন বেড়ে আছে কিনা সেটা দেখতে হয়। আর এর পাশাপাশি তাকে আমাদের বলতে হয় যে তারা ঠিকমতো হচ্ছে মেলামেশাটা করতে পারছে কিনা, এই জিনিসটা আমাদের জানতে হয়। তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা জন্ম নিয়ন্ত্রণের বড়ি দিয়েও অনেক সময় কিন্তু ট্রিটমেন্ট করে থাকি। তো এই হিস্ট্রিটা আমাদেরকে নিতে হয় যে তুমি কি এর কোনো চিকিৎসা শুরু করেছো, তুমি কি এখনো কোনো জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাচ্ছ, তাহলে তার তোমার সন্তান হবে না। তো এই হিস্ট্রিগুলো আমরা নিয়ে থাকি। পরবর্তী সময় আসলে কাউন্সেলিংটি আপনারা কিভাবে করে থাকেন? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে সবার আগে নিজের সচেতনতা। যখন একটি রোগী নিজে সচেতন হবে তখন সে বুঝবে যে কেন হচ্ছে। সেক্ষেত্রে সে হচ্ছে সবার আগে তার জীবনযাত্রাকে একটা নিয়মতান্ত্রিক ওয়েতে নিয়ে আসবে, ডিসিপ্লিনড ওয়েতে।
সে ঠিকমতো উঠবে, তার মানসিক স্ট্রেস কমানোর চেষ্টা করবে, সে ঠিকমতো ঘুমাবে, সে ঠিকমতো খাবে, সেই খাদ্যাভ্যাসের জন্য আমরা হয়তো তাকে ডায়েটিশিয়ানের কাছে পাঠাই, তাকে রেগুলার এক্সারসাইজের কথা বলি। যেমন রেগুলার এক্সারসাইজের ক্ষেত্রে আমরা তাকে বলি যে আপনি হচ্ছে হাঁটতে হবে। অনেকে আমাদের কাছে এসে বলে যে দেখেন আমি তো প্রতিদিন মেয়েকে স্কুলে নিচ্ছি বা আমি হাঁটছি, কিন্তু এই হাঁটা সেই হাঁটা না। তাকে প্রতিদিন নিয়ম করে হাঁটতে হবে, অন্ততপক্ষে সপ্তাহে তাকে 5 দিন 30 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটতে হবে, তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ওভারিয়ান ডিজিজ থেকে সে পরিত্রাণ পাবে। তো এই দুটা কথা বলি। খাদ্যাভ্যাসের কথা তাকে বলি যে কার্বোহাইড্রেটটা কমিয়ে দিতে হবে। কার্বোহাইড্রেটটা যেমন করে অন্যরা খাচ্ছে তার তুলনায় অনেক কমিয়ে দিতে হবে, তার বদলে তাকে প্রোটিন বাড়াতে হবে, লিফি ভেজিটেবল মানে শাকসবজি এবং পানির পরিমাণ বাড়াতে হবে। নিশ্চয়ই। বন্ধ্যাত্বের যে বিষয়টি রয়েছে সেক্ষেত্রে আসলে আলাদা কোনো কাউন্সিলিং আপনারা করে থাকেন কিনা, কিংবা পরবর্তী পদক্ষেপ হিসেবে স্বামী বা স্ত্রীর সাথে আসলে পরবর্তী জিনিসগুলো কিভাবে আপনারা করে থাকেন, চিকিৎসা পদ্ধতির দিকে কিভাবে আগান আপনারা? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে যেহেতু ওভুলেশন হচ্ছে না, এটাই মেইন বিষয়, তো সেটার ক্ষেত্রে আমরা তাদেরকে ওভাবে বলে থাকি এবং এটার একটা নির্দিষ্ট একটা গাইডলাইন আছে, যে গাইডলাইন আমরা ফলো করে থাকি, স্টেপ ওয়াইজ একটা প্যাটার্নে গাইডলাইন, যে প্রথমত তাকে কি করতে হবে, দ্বিতীয়ত তাকে কি করতে হবে, তৃতীয়ত। তো যখন আমরা তাকে লাইফস্টাইল এবং তার হচ্ছে খাদ্যাভ্যাসের ব্যাপারে তাকে বললাম এবং তাকে বলি যে 5% থেকে 10% সে যদি তার হচ্ছে ওজন কমাতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার ওভুলেশন অনেক ক্ষেত্রে হয়ে যায়। এই জন্য অনেক ক্ষেত্রে আমরা দেখি যে 80-90 কেজির ভদ্রমহিলা কিন্তু তাদেরও কিন্তু দেখা যাচ্ছে সন্তান ধারণ করছে, কারণ তারা তাদের পূর্বের যে ওজন সেখান থেকে তারা কিছুটা কমিয়ে আনতে পেরেছে। তো এটা তো প্রথমত গেল। দ্বিতীয়ত হচ্ছে আমরা তাদেরকে ড্রাগ দিই। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাথে বন্ধ্যাত্বে যে ড্রাগগুলো, তার মধ্যে প্রথম ড্রাগ হচ্ছে লেট্রোজল, আর এর সাথে সাথে আমরা কখনো ক্লোমিফেন সাইট্রেট এটাও দিয়ে থাকি। এবং এই যে মৌখিক যে ড্রাগটা, আমরা যে ওরাল যে ড্রাগটা দিই, সেটা দিয়ে আমরা দেখা যায় ট্রায়াল বেসিসে প্রায় 6 মাস পর্যন্ত আমরা তাদেরকে চিকিৎসা করি। এর পাশাপাশি যদি দেখি যে না, তাদের তেমনভাবে হচ্ছে কোনো ওভুলেশন হচ্ছে না, এর সাথে সাথে আমরা গোনাডোট্রপিন কিছু ইনজেকশন আছে, সেগুলো তাদেরকে দিয়ে চিকিৎসা করতে পারি। পরবর্তী পদক্ষেপ হিসাবে আরও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞর কাছে তারা যেতে পারে, আইইউআই এর জন্য আইভিএফ, ইক্সি এই ধরনের চিকিৎসাগুলি তারা নিতে পারে। পিসিওএস এর সমস্যা দূর হয়ে গেলেই কি বন্ধ্যাত্বের সমস্যা দূর হয়ে যাবে? পিসিওএসের সমস্যা দূর হলে তার যদি বন্ধ্যাত্বই মূল থাকে, তাহলে অনেকাংশে দেখা যায় বন্ধ্যাত্বের সমস্যা দূর হয়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কারেক্টেড হলে দেখা যায় যে হ্যাঁ, সে মা হয়ে যায়। তবে এটাই একেবারে যে নিরাময়যোগ্য তা কিন্তু নয়, এটা ম্যানেজেবল, অর্থাৎ এটা নিয়ন্ত্রণে রাখা যায়। তো সেক্ষেত্রে একবার মা হয়ে গেছে, পরবর্তীতে যে তার আবার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ফিরে আসবে না তা কিন্তু না। তাকে তার জীবনযাত্রা ঠিক রাখতে হবে, তাহলে তার হয়তো সেখান থেকে পরিত্রাণ পারবে বা নিয়ন্ত্রণে রাখতে পারবে। তো পরবর্তীতে মা হওয়ার আগে আমরা যেটা বলি সেকেন্ডারি ইনফার্টিলিটি, হয়তো সে আমার কাছে সেকেন্ডারি ইনফার্টিলিটি নিয়ে আসলো, তখন দেখা গেল যে আবার তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে। পিসিওএস কি আসলে সারা জীবনের রোগ? পিসিওএস আসলে একটা ওমেনহুড ডিজিজ। ওমেনহুড ডিজিজ এটা একটা নতুন নামকরণ করা হয়েছে এর জন্য, অর্থাৎ পুরো সময়টা জুড়েই তার পিসিওএস এর সমস্যা নিয়ে কোনো না কোনো উপসর্গ নিয়ে সে আমাদের কাছে আসতে পারে। কিশোরী বয়সে হয়তো সে মুটিয়ে যাচ্ছে বা সৌন্দর্য সচেতনতা নিয়ে, যখন সে হচ্ছে বিবাহিত জীবনে ঢুকলো তখন সে হয়তো তার গর্ভের সমস্যা নিয়ে বা বন্ধ্যাত্ব নিয়ে, এবং শেষের দিকে যখন সে যাচ্ছে তখন সে আমাদের কাছে আসে তার লং টার্ম ইফেক্টগুলো নিয়ে। এই লং টার্ম ইফেক্টগুলোর মধ্যে প্রধান হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডারের জন্য যেই সমস্যাগুলো হয় সেগুলি। তার হার্ট ডিজিজ হতে পারে, তার যেহেতু কোলেস্টেরল বেশি হয়ে যায় তার হাইপার কোলেস্টেরেমিয়া হতে পারে, সেখান থেকে তার হাইপার টেনশন, স্ট্রোক এই ধরনের সমস্যাগুলি হতে পারে। আবার পাশাপাশি দেখা যায় গাইনিরও কিছু সমস্যা হয়, তার অ্যানোভুলেশন হচ্ছে যেহেতু, তার পাশাপাশি ছোট ছোট অসংখ্য ফলিকল তৈরি হচ্ছে, সেখান থেকে তার ওভারিয়ান ক্যান্সার, আবার এন্ডোমেট্রিয়াল দেখা যায় হাইপারপ্লাসিয়া হয়ে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের মতো বিভিন্ন জীবনঘাতী সমস্যাও হতে পারে। পিসিওএস এবং বন্ধ্যাত্বের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পিসিওএস ও বন্ধ্যাত্ব নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখন ওই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে
উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা, একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে, কেননা ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্স ফ্যাট আসলে কি? ট্রান্স ফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্স ফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো, বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। পিসিওএস এর রোগী যারা রয়েছেন আসলে তাদের ক্ষেত্রে দৈনন্দিন যে জীবনযাত্রা সেটি আসলে কেমন হওয়া প্রয়োজন? তাকে অত্যন্ত অ্যাক্টিভ হতে হবে। অন্য মেয়েরা কি করছে না করছে না তা না, তাকে অনেক অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ বলতে কীরকম? সে নিয়ম সময় উঠবে, সে টাইম মতো ঘুমাবে, সে ঠিক সময় মতো খাবে, সে হঠাৎ করে কোনো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড সে খাবে না, এগুলো সে অ্যাভয়েড করবে। তাহলে এই যে তার জীবনযাত্রাকে যখন সে নিয়মের মধ্যে রাখবে, তখন তার পিসিওএস থেকে সে পরিত্রাণ পাবে। তাহলে সে আমাকে জিজ্ঞেস করতে পারে যে তাহলে আমি তার ওজন কতটুকু রাখতে চাই। আমরা সাধারণত বলে থাকি পিসিওএস এর পেশেন্টরা তাদের বিএমআই যেন 25-এর নিচে রাখে, তাহলে দেখা যায় তাদের পিসিওএসটা নিয়ন্ত্রণে থাকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং এনটিভির স্বাস্থ্য প্রতিদিন যারা দেখছেন সকল আমাদের দর্শকদেরকে জানাই সুস্বাস্থ্যের শুভকামনা।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পিসিওএস ও বন্ধ্যাত্ব নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। কিডনির সংযোজন বলতে আমরা যেটা সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে একজন কিডনি বিকল রোগী যে ক্রনিক কিডনি ডিজিজে অনেক দিন ধরে ভোগার পরে তার যে কিডনি এন্ড স্টেজ কিডনি ফেলিওর হয়, তখন তার কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি বলি আমরা সাধারণভাবে। রিপ্লেসমেন্ট থেরাপি দুভাবে হয়, একটা কিডনি ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে আর একটা হয় ডায়ালিসিসের মাধ্যমে। কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে এই রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে সবচেয়ে ভালো রিপ্লেসমেন্ট থেরাপি, কারণ এটাতে আপনার এন্ডোক্রাইন এবং অন্যান্য মেটাবলিক ফাংশন সবগুলো ফাংশন কিডনি যে সুস্থ কিডনি রোগীর যেভাবে থাকে সেভাবে পুনর্বহাল সম্ভব। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।